পেশেন্টকে যে ভাই আগে জীবন বাঁচায়নি তারপরে অন্য কিছু। তাহলে এই যে ব্লিডিংটা হয় এর কারণ কি? কারণ এই অ্যারাউন্ড দ্য শ্যাফট একে তো প্রচুর মাসেল, তাদেরকে প্রচুর ব্লাড সাপ্লাই দিতে হয়, ফিমারের নিজস্ব ব্লাড সাপ্লাইয়ের দরকার আছে। ফলে সব মিলিয়ে ফিমারে যখন শ্যাফট ফ্র্যাকচার হয় এই এরিয়ায় প্রচুর পরিমাণে ব্লাড জমায়। হেমাটোমা বলা হয়, তোমরা প্যাথোলজিতে গেলে এটা পড়বা, হেমাটোমা বা ফিজিওলজিতে অলরেডি পড়ছো। তো এই হেমাটোমা বলা হয়, এটা ইন্ট্রামাসকুলার হেমাটোমা ফর্ম হয় অ্যারাউন্ড দা ফিমার। এবং এটা মাথায় রাখতে, ফিমার ফ্র্যাকচার সাথে সাথে আমাদের একটা ক্যানুলা করে একটা ভেনাস চ্যানেল খুলে আমরা সাথে সাথে সেখানে প্রথমে স্যালাইন দিয়ে দিই যতক্ষণ পর্যন্ত ব্লাড জোগাড় না হয়। কারণ আমরা মানে অ্যাটলিস্ট ভলিউমটা নরমাল রাখার ট্রাই করি। দেখা গেল যে 1.5-2 লিটার ব্লাড চলে গেল, পেশেন্ট শকে চলে যেতে পারে, তার আগে আমরা স্যালাইন ঝুলে মোটামুটি পেশেন্টকে স্টেবল রাখি যতক্ষণ পর্যন্ত ব্লাড না আসে। ব্লাড আসলে আমরা আবার ব্লাড দিয়ে দিই। তাহলে এই ক্লিনিক এইটা যেন মাথায় থাকে। পরীক্ষা আসুক আর না আসুক, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা পরবর্তীতে প্রচুর অনেক দরকার হবে। তো আমরা ব্যাক অফ দা থাইয়ে এর বেশি আর কিছু নাই এই জিনিসগুলো। আচ্ছা, স্লিপিং ফুট এটা নিয়ে একটু কথা বলি। দুইটা কন্ডিশন। sciatica, shooting pain along the cutaneous distribution of the sciatic nerve and its terminal branches, chiefly common peroneal, is known as sciatica. এই sciatic নার্ভের যেসব আমরা বলছি নার্ভ রুট বলছি, sciatic নার্ভের আমরা একটু আগে রুট ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করছি, লাম্বার 4, 5, স্যাক্রাল 1 2 3। তো এই যে লাম্বার 4, 5, স্যাক্রাল 1 2 3 এখানে নার্ভের রুট গুলো বলা আছে। এই কোন একটা ব্রাঞ্চে যদি কম্প্রেশন পড়ে, সেটা কোন একটা টিউমার থেকে শুরু করে কোন একটা বোনস রিলেটেড কোন একটা প্রবলেমের কারণে যদি কোনো কম্প্রেশন হয়, তখন ওই নার্ভ যেখানে ডিস্ট্রিবিউট করে সেখানে পেইনটা ফিল করে। পেশেন্ট বলবে যে আমার ফিবুলা যে এরিয়ায় ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দা লেগ, সেই এরিয়া পেইন। আসলে পেইনের কজ হলো রুটে। তো এই কন্ডিশনটার নামই হলো সায়াটিকা। এটা গ্লুটিয়াল রিজন থেকে শুরু করে এবং সেটা রাইট থাই হয়ে ঘুরে একদম ল্যাটারাল সাইড অফ দা লেগ এবং ডরসাম অফ দা ফুট পর্যন্ত চলে যায় পেইনটা। এই পেইনটার নাম কি? সায়াটিকা। এটা বিভিন্ন কারণে হতে পারে। ডিস্ক প্রোল্যাপস, এই যে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক আছে সেগুলো সরে গিয়ে হতে পারে, নিউরাইটিস নামে একটা কন্ডিশন আছে, সেসব কারণে হতে পারে। এই কারণে সায়াটিকা। তাহলে হোয়াট ইজ সায়াটিকা, এটা কিন্তু শর্ট নোট হিসেবে আসে 1 মার্ক বা 2 মার্ক এরকম ইসের কারণে। আচ্ছা, এরপরে আরেকটা কন্ডিশন আছে, আমরা ছবিতে দেখাই। আচ্ছা, এই যে সায়াটিক নার্ভটা আমি সিলেক্ট করলাম, নার্ভটার উপর কিন্তু অনেক মাসেল আছে, মাসেলগুলো আমি ফেড করে দিয়েছি। দেখো সায়াটিক নার্ভটা মোটামুটি মাসেলের ডিপে থাকে, এই যে বাইরে মাসেল, তার মধ্যে এই যে সায়াটিক নার্ভটা। তো সায়াটিক নার্ভের পজিশনটা আমরা দেখতেছি যে ব্যাক অফ দা থাই হয়ে তারপর সে নিচের দিকে এসে তারপর দুইটা ব্রাঞ্চ দিছে। তো এই এরিয়াটা, ব্যাক অফ দা থাই, এই এরিয়ায় যদি একটা লং টাইম কম্প্রেশন হয়, একটা লং টাইম যদি কম্প্রেশন হয়, তাহলে এই নার্ভের মধ্যে আমরা যে জানি যে ইলেকট্রোলাইট আসা যাওয়া করে, সেইটা আর নরমালি থাকবে না। সেটা যেমন কমন একটা কোন, এখানে যে আরো একটু এক্সপ্রেশন করা আছে, when a person sits on the edge of the chair, hard table chair, the nerve gets compressed between the edge of the table and femur. আচ্ছা, ফলে এটা ইট রেজাল্টস ইন নামনেস অফ দা লোয়ার লিম্ব। এই জিনিসটা কি আমরা বলি যে পায়ে ঝিঝি ধরছে। আমরা যখন উল্টাপাল্টা ভাবে বসি তখন এই কন্ডিশনের নাম কি? আমরা বলি পায়ে ঝিঝি ধরছে। এই কন্ডিশনের নাম কি? স্লিপিং ফুট। এবং স্লিপিং ফুট ইট ইজ এ টেম্পোরারি কন্ডিশন। এটা কিছুক্ষণ থাকে, তারপরে আস্তে আস্তে যখন সার্কুলেশন বা এগুলো ওকে হয়ে যায় তখন এটা ঠিক হয়ে যায়। এবং
ওই অবস্থায় একটু লাফালাফি করলে খুব তাড়াতাড়ি ঠিক হয়। তো এইটা একটা ঝামেলাও আছে। ঝামেলা হলো যে প্রথম কিছুক্ষণের জন্য যখন পায়ে ঝিঝি থাকে তখন ঠিকভাবে হাঁটতে পারে না। হ্যাঁ, একদম পায়ের অবস্থা মনে হয় যেন যে প্যারালাইজড হয়ে গেছে, এরকম একটা কন্ডিশন। আর এটা কাদের বেশি হয়, ইদানিং কাদের বেশি হয়, আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলি, মাঝখানে এরকম আমার এক কাজিন, ও এরকম বাথরুমে পড়ে গেছে। হুম, বাথরুমে পড়ে গেছে। পরে একটা ইয়াং লোক বাথরুমে পড়ে যায়, এটা কিন্তু ইয়া না, বয়স অবস্থায় পড়ে যায়, একদম ইয়াং একটা ছেলে 18-19 বছর বয়স পড়ে গেছে। পরে আমি হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নিয়ে বুঝলাম যে সে বাথরুমে মোবাইল নিয়ে ঢুকে, তারপরে ওই যে পাবজি ফ্রি ফায়ার এই টাইপের গেম খেলতে বসে কমোডে বসে, তো একটু দীর্ঘ টাইমে খেলে, পরে উঠার সময় একদম মানে পা তো একদম অবশ ছিল, প্যারালাইজড অবস্থায় ছিল, হাতে ছিল মোবাইল, হাতের ব্যালেন্সও মানে সে পা ভাঙলে ভাঙুক কিন্তু মোবাইল তো ভাঙতে দেওয়া যায় না। ফলে সে এক হাত দিয়ে ব্যালেন্স টেস পায় না, ধুপ করে পড়ে গেছে, পড়ে কপাল টপাল কেটে গেছে। তাহলে ওর যে কন্ডিশনটা ছিল সেটাও ছিল কি স্লিপিং ফুড। হুম, এইটাই আমার গ্রামে গঞ্জে হলে এইটারই হয়তো জিনে ধরছে, ভূতে ঠেলা দিছে, হ্যাঁ কিছুক্ষণ সময়ের জন্য আমার পা ছিল কি বলে অবশ ছিল, এরকম অনেক কিছু বইলা দেয়। তাহলে এই কন্ডিশনের নামে কি স্লিপিং ফুট। এটা দেয়ালের উপর দিকে কোন বসা বা কমোডের দিকে কোন বসা, বা অনেকে ওই যে কি বলে ব্রিজে হেলান দিয়ে যে দাঁড়ায় যখন, তখন ফিমার আর ওই যে শক্ত যে অংশটা চেয়ারের সেটার মধ্যে কম্প্রেশন হয়, এই কন্ডিশনটা হয়। তাহলে হোয়াট ইজ স্লিপিং ফুট এন্ড হোয়াট ইজ সায়াটিকা, দুইটা ক্লিনিক্যাল কন্ডিশন একটু জেনে নিয়ে যাইতে হবে। সায়াটিকা শব্দটা পরবর্তীতে আমরা অনেক জায়গায় পাবো, এটা একটা মোটামুটি কমন ক্লিনিক্যাল কন্ডিশন অর্থোপেডিক্সে। এর বাইরে যেগুলো আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এই ছবিটা দিয়া একটা জিনিস বোঝানো হয়েছে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা যদি সামনে চলে যায়, আমরা জানি ইন্টারভার্টিব্রাল ফোরামেনে নার্ভ রুট থাকে, দুইটা নার্ভ যোগ হয়ে হয় না একটা নার্ভ তৈরি হয়। তো নার্ভ রুটের উপর যদি কম্প্রেশন হয় তাহলে এরকম হতে পারে। এই চ্যাপ্টারে আর ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, আমরা শুধু মাসেলের নাম আর এগুলো জানি। এরপরে আমরা আজকে যে মেইন করা পপলিটিয়াল ফোসা। পপলিটিয়াল ফোসা, আমরা এই এলবো জয়েন্টের সামনে আমরা কিউবিটাল ফোসা পড়ছিলাম, একটা ট্রায়াঙ্গুলার ফোসা ছিল যেখানে কিছু ইম্পর্টেন্ট ভেসেল নার্ভ এগুলো পাস করে। ঠিক একই ভাবে লোয়ার লিম্বে ঠিক হোমোলোগাস হলো পপলিটিয়াল ফোসা, তবে আপার লিম্বে যেগুলো আছে সামনে সেগুলো লোয়ার লিম্বে আছে পিছনে পোস্টেরিয়রলি। তাহলে পপলিটিয়াল ফোসা, this is a shallow diamond shaped depression felt based at the back of the knee joint when the joint is semi flexed, অর্থাৎ জয়েন্টে একটু সেমি ফ্লেক্সড পজিশনে থাকা অবস্থায় আমাদের ব্যাক অফ দা নিয়ে যে আমরা ফোসাটা পাবো একটা গর্তের মতো তৈরি হয়, সেটাই হলে পপলিটিয়াল ফোসা। ইট করেসপন্ডস টু দা কিউবিটাল ফোসা অফ দা ফোরআর্ম। এই মাত্র যে কথাটা বলছি যে আমাদের ইটের যেটা আছে এটা। এবার কিছু ল্যান্ডমার্ক আছে, এই দরকার নেই। পপলিটিয়াল ফোসা শর্ট নোট পরীক্ষায় আসে। হোয়াট ইজ পপলিটিয়াল ফোসা বা পপলিটিয়াল ফোসা শর্ট নোট, লোকেশন, বাউন্ডারি, কন্টেন্ট, এভাবে কোশ্চেনটা আসে। তাহলে লোকেশন, ইট ইজ এ ডায়মন্ড শেপ ডিপ্রেশন লাইং বিহাইন্ড দ্য নি জয়েন্ট। তাহলে বাউন্ডারিটা আমরা একটু দেখার আগে আমরা একটু কিছু মাসেল সম্পর্কে আইডিয়া নিয়ে আসি। তাহলে এখানে আমরা ব্যাক অফ দা থাই এর মাসেল গুলো দেখতেছি, হ্যাঁ, পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে আমরা দেখতেছি। তাহলে ব্যাক অফ দা থাই আমরা গতদিন নিয়ে আলোচনা করছিলাম। এই যে ল্যাটারালি, মোস্ট ল্যাটারালি যে মাসেলটা আছে তার নাম হলো বাইসেপস ফিমোরিস। তার নাম কি? বাইসেপস ফিমোরিস। এটা আবার একটা লং হেড আছে, শর্ট হেড আছে। হ্যাঁ, এই যে ভিতরে যে হেডটা সিলেক্ট করছি এটা হচ্ছে শর্ট হেড, আর যেটা বড় সেটা লং হেড। দুইটা মাসেলই গিয়ে শেষ হয় গিয়ে কোথায়? টিপ অফ দা, মানে এই যে টিপ অফ দা ফিবুলা, ঠিক আছে, এখানে গিয়ে মাসেল দুটো ইনসারশন দেয়। তাহলে ল্যাটারালি আমরা একটা মাসেল পেলাম বাইসেপস ফিমোরিস। মিডিয়ালি যে মাসেল আছে কয়েকটা মাসেল, উপরে থাকে সেমি টেন্ডিনোসাস, এখন যেটা ই করলাম, তার নিচে থাকে সেমি মেমব্রেনোসাস, তারও ডিপে আমরা যদি পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে চিন্তা করি সেখানে থেকে অ্যাডাক্টর ম্যাগনাস। তাহলে আমরা এই সাইডে তিনটা মাসেল ধরলাম, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস আর অ্যাডাক্টর ম্যাগনাস। অর্থাৎ হ্যামস্ট্রিং মাসেলের চারটার
চারটা কিন্তু বইলে ফেলছি। আচ্ছা এটা অ্যাড করি। এর সাথে আরেকটা মাসেল অ্যাড করলাম, মিডিয়াল কম্পার্টমেন্টের গ্রাসিলিস। পরপর চারটা মাসেল হয়ে গেল তাইলে, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, অ্যাডাক্টর ম্যাগনাস এন্ড গ্রাসিলিস। সবগুলো মাসেল কি ইনসারশন দেয় কোথায়? এই যে অ্যাডাক্টর লঙ্গাস তো আমরা আগেই জানি ইনসারশন অ্যাডাক্টর টিউবারকুলোসিস, বাকি যে তিনটা মাসেল সেমি টেন্ডিনোসাস, মেমব্রেনোসাস আর গ্রাসিলিস সবগুলোর আমরা ইনসারশন দেখতেছি টিবিআই, টিবিআর মিডিয়াল সারফেসে একদম আপার পার্টে। তাহলে আমরা মাসেলগুলো একটু চিনলাম, ল্যাটারালি রেক্টাস কি বলে বাইসেপস ফিমোরিস, এন্ড মিডিয়ালি সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, অ্যাডাক্টর লঙ্গাস এন্ড গ্রাসিলিস। চারটা মাসেলের নাম আমরা বললাম। নিচে একটা মাসেল আছে, এই যে মাসেলটা আমি সিলেক্ট করলাম, মাসেলটার নাম হলো গ্যাস্ট্রোকনেমিয়াস। গ্যাস্ট্রোকনেমিয়াস, গ্যাস্ট্রো শব্দের অর্থটা অ্যাবডোমেনে পড়ছো, গ্যাস্ট্রো শব্দের অর্থ রিলেটেড টু স্টমাক, গ্যাস্ট্রিক শব্দের অর্থ পাকস্থলীর বা অফ স্টমাক, গ্যাস্ট্রিক শব্দের অর্থ। তাহলে এই মাসেলটা দেখতে অনেকটা পেটের মতো, পেট মোটা এরকম। আমাদের পায়ের যে পিছনের দিকে যে মাসেলটা দেখলে মনে হয় যে একটা পেটের মতো অংশ ইয়েছে, এই জন্য নাম দিয়েছে গ্যাস্ট্রোকনেমিয়াস, দেখতে পেটের মতো। এই মাসেলটা আমরা যদি একটু খেয়াল করি, মাসেলটার এই যে ব্যাক অফ দা নি জয়েন্টের এখানে দুইটা হেড এখানে, তাহলে একটা হচ্ছে ল্যাটারাল হেড আর একটা হলো মিডিয়াল হেড। মাসেলটা আরেকটা হেড আছে এই বরাবর থাকে, ওটা হলো আরেকটা হেড, এই জন্য মাসেলটা আরেকটা নাম হলো ট্রাইসেপস সুরি। ট্রাইসেপস সুরি এরকম আরেকটা নাম দিছে, কিন্তু আমরা গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটা বললাম যে এর দুইটা হেড আছে ব্যাক অফ দা নি জয়েন্টে, মিডিয়াল হেড, ল্যাটারাল হেড। তাহলে আমরা মোটামুটি একটা বাউন্ডারি পাইছি। এবার আমরা দেখতেছি যে এখানে আমরা যদি এইভাবে একটা লাইন টানি, প্রথমে একটা লাইন টানলাম, এটা তাহলে কোথায় গেল? উপরে হলো সুপারো আর এদিকে হলো ল্যাটারাল, এই জন্য এই বাউন্ডারিটার নাম হবে সুপারো ল্যাটারাল বাউন্ডারি। হাউ ইজ ইট ফাউন্ড? ইট ইজ ফাউন্ড বাই দ্য বাইসেপস ফিমোরিস। আচ্ছা আরেকটা বাউন্ডারি আমি মিডিয়ালি আঁকলাম, তাহলে এটার নাম কি হবে? সুপারো মিডিয়াল। তাহলে এই বাউন্ডারিটার নাম হবে সুপারো মিডিয়াল বাউন্ডারি। ইট ইজ ফাউন্ড বাই দ্য এই সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। এর সাথে এই মাসেলগুলো কিছুটা একে স্ট্রেন দেয়, হ্যাঁ, এই বাউন্ডারি থেকে। তাহলে আমরা মেইন জানলাম সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস এটা। আর নিচের দিকে যে বাউন্ডারিটা আছে, দুইটা বাউন্ডারি একটা মাসেল দ্বারাই ফর্ম হয়, মেইনলি গ্যাস্ট্রোকনেমিয়াস। এর পাশাপাশি আরেকটা ছোট মাসেল আছে প্লান্টারিস, একটু পরে দেখাবো। তাহলে এই যে মাসেলগুলো নিয়ে এই যে একটা এরিয়া তৈরি হলো, এই এরিয়ার নামই হলো পপ্লিটিয়াল ফোসা। তাহলে এই এরিয়ার নামই কি? পপ্লিটিয়াল ফোসা। তাহলে এই যে টিক চিহ্ন দেওয়া যে মাঝখানে যে এরিয়াটা, এটার নামই কি? পপ্লিটিয়াল ফোসা। তাহলে নিচের যে দুইটা ওয়াল, সে দুইটা তাহলে ওইভাবে নাম দিতে পারি আমরা, ইনফারো ল্যাটারাল আর ইনফারো মিডিয়াল। হাউ ইজ ইট ফাউন্ড? ইট ইজ ফাউন্ড বাই দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল। এবার তাহলে আমরা বইতে আবার যাই। তাহলে সুপারো ল্যাটারালি ইট ইজ ফাউন্ড বাই বাইসেপস ফিমোরিস। আচ্ছা পাইলাম একটা। তারপরে আরেকটু নিচে যাই, সুপারো মিডিয়ালি ইট ইজ ফাউন্ড বাই সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, সাপ্লিমেন্টেড বাই গ্রাসিলিস, সার্টোরিয়াস, অ্যাডাক্টর ম্যাগনাস। সার্টোরিয়াস এখানে আছে, যেহেতু সার্টোরিয়াস ইনসারশন ওই টিবিআর ওই রিজিয়নে, হ্যাঁ, মিডিয়াল সারফেসে আপার পার্টে। তাহলে মেইন মাসেল হলো সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। ইনফেরোল্যাটারালি গ্যাস্ট্রোকনেমিয়াস সাপ্লিমেন্টেড বাই প্লান্টারিস মাসেল, একটা ছোট একটা মাসেল আছে প্লান্টারিস। আর ইনফেরোমিডিয়ালি গ্যাস্ট্রোকনেমিয়াস। তাহলে আমরা বাউন্ডারি অফ দ্য পপ্লিটিয়াল ফোসাটা বুঝতে পারলাম। What is popliteal fossa? It is a shallow depressed area at the back of the knee joint. How is it? Boundary of the popliteal fossa: superomedial, superolateral, inferomedial, inferolateral. চারটা মিলে একটা ডায়মন্ড শেপের একটা বাউন্ডারি তৈরি হয়, এবং এই বাউন্ডারির মধ্যেই যে কন্টেন্ট গুলো আছে সেগুলোই থাকবে কি পপ্লিটিয়াল ফোসার কন্টেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাউন্ডারি গুলো মিলে তারপরে এই এরিয়াটা তৈরি হয়।
এখন কোন একটা ফোসা মানে ট্রায়াঙ্গেল বা ফোসা এর অর্থ হলো এখানে রুফ থাকবে, ফ্লোর থাকবে। রুফ ফ্লোর খুব একটা ইম্পর্টেন্ট দুই একটা পয়েন্ট জানলেই হবে, সেটা হলো রুফ অলওয়েজ স্কিন সুপারফিশিয়াল ভাষা, প্রথমেই শুরু করতে হবে স্কিন সুপারফিশিয়াল ভাষা, তারপরে থাকে ডিপ ভাষা। তাই এখানে ডিপ ভাষা দিয়ে আগে তৈরি হয়েছে, রুফ ইজ ফাউন্ড বাই ডিপ ভাষা, এন্ড ডিপ ভাষার উপরে থাকে যে সুপারফিশিয়াল ভাষা, তার আবার কিছু কন্টেন্ট আছে, স্মল সেফেনাস ভেইন এন্ড কিউটিনিয়াস নার্ভস এন্ড ভেসেলস, এই একটু বললেই হবে। ডিপ ভাষা is roof is found by the deep ভাষা, এই ডিপ ভাষা আরেকটা নাম দিয়েছে পপ্লিটিয়াল ভাষা, এবং এই যে ডিপ ভাষা এর উপরে যে সুপারফিশিয়াল ভাষা থাকে তার কন্টেন্ট একটা আছে স্মল সেফেনাস ভেইন। ভেইনটার নামটা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা সেফেনাস ভেইন দুইটা পাইলাম, একটা গ্রেট সেফেনাস ভেইন, সে ছিল ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে রুফ, যে সুপারফিশিয়াল ভাষা ছিল তার কন্টেন্ট। আর স্মল সেফেনাস ভেইন এটা যে এই যে পপ্লিটিয়াল ফোসা, তার যে রুফ ডিপ ভাষা, তার উপরে যে সুপারফিশিয়াল ভাষা থাকে তার কন্টেন্ট। আমরা একটু ছবিতে একটু চেনার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এই যে পপ্লিটিয়াল ভাষার মধ্যে যে ভেইনটা আছে নাম হলো পপ্লিটিয়াল ভেইন, আর এই যে একটা ভেইন আমি সিলেক্ট করছি এটার নাম হলো স্মল সেফেনাস ভেইন। তাহলে স্মল সেফেনাস ভেইনটা সুপারফিশিয়াল একটা ভেইন। এই সুপারফিশিয়াল আর ডিপ এই জিনিসগুলোর একটু বেসিক আইডিয়া থাকা খুবই জরুরি। আমরা এই যে কোনো ক্যানুলা করি, এই যে হাতে বা পায়েও ক্যানুলা করতে হয় অনেক সময় বাধ্য হয়ে, বাচ্চাদের বা যাদের ভেইন পাওয়া যায় না, এই ক্যানুলা গুলো করি মেইনলি না, ক্যানুলা গুলো করি শুধু সুপারফিশিয়াল ভেইনে, ডিপ ভেইনে আমরা অ্যাক্সেস পাই না। সুপারফিশিয়াল ভেইনটি আমরা খুব সহজে খুঁজে পাই ক্যানুলা জোর করি। আর ডিপ ভেইন গুলো হলো যেগুলো ডিপ ভাষার মধ্যে থাকে, এখানে যদিও ভাষা দেখানো হয় নাই, এই সুপারফিশিয়াল যে ভেইনটি আমি সিলেক্ট করছি এটি হলো স্মল সেফেনাস ভেইন। তাহলে স্মল সেফেনাস ভেইন এই যে পপ্লিটিয়াল ফোসায় এসে তারপরে ডিপ ভাষা ফুটো করে তারপরে পপ্লিটিয়াল ভেইনে গিয়ে ড্রেন করে। এই বিষয়টা জানা থাকা জরুরি, কারণ এর আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালে ভেরিকোজ ভেইন বলে একটা ভেইন কন্ডিশন পাবো, এই চ্যাপ্টারেও আছে, তখন এই ভেইনের কথাবার্তাগুলো জানতে হবে। এবং কমন কন্ডিশন, এই এত মাসেল টাসেল পড়লাম কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে এই ডিপ ভেইন, থ্রোম্বোসিটিস, তারপরে এই যে ভেরিকোজ ভেইন, এগুলো নিয়ে আমাদের বেশি জানা লাগে, কারণ ওইগুলোর ওই ডিজিজ গুলো কমন। তাহলে আমরা বুঝলাম যে সুপারফিশিয়াল ভেইন আছে স্মল সেফেনাস ভেইন, আর একটা আছে গ্রেট সেফেনাস ভেইন। স্মল সেফেনাস ভেইনটা এখান থেকে এই ঠিক পপ্লিটিয়াল ফোসায় এসে ড্রেন করে পপ্লিটিয়াল ভেইনে, আর গ্রেট সেফেনাস ভেইন ওপেন করছিল ফিমোরাল ট্রায়াঙ্গেলে, সেটা ড্রেন করছিল ফিমোরাল ভেইনে। তাহলে আমরা পাইলাম যে স্মল সেফেনাস ভেইন এটা যে রুফ আছে, রুফের উপরে যে ভাষা আছে সুপারফিশিয়াল ভাষা সেখানে থাকে। এর পাশাপাশি কিউটিনিয়াস নার্ভ আছে, জাস্ট কিউটিনিয়াস নার্ভস এন্ড ভেসেলস, ওই ল্যাটারাল পোস্টেরিয়র অমুক সমুক এগুলো কিচ্ছু, এগুলো এত ডিটেইলস দরকার নেই, কিছু কিউটিনিয়াস নার্ভ আছে সেটুকু জানলেই হবে। ফ্লোর, ফ্লোর ইজ ফাউন্ড বাই দা পপ্লিটিয়াল সারফেস অফ দা ফিমার। আমরা ফিমারের হার্ড পার্টে পপ্লিটিয়াল সারফেসটা পড়ছিলাম, এই যে দুইটা কন্ডালের মাঝখানে পোস্টেরিয়রলি যে সারফেসটা থাকে এটাই হলো ফ্লোর। তাহলে এখানে আমরা এই যে বোনস দেখতেছি, যে বোনস, তাহলে এই বোনসটাই মেইনলি কি তৈরি করছে, ফ্লোর অফ দা পপ্লিটিয়াল ফোসা বোনস। এবং একই সাথে এটা যেহেতু নি জয়েন্ট, এই নি জয়েন্টের যে ক্যাপসুল আছে তারাও এই ইসের এই ফোসার ফ্লোর ফর্ম করছে। একই সাথে এখানে একটা মাসেল আছে, সেই মাসেলটার উপরে এই যে স্ট্রং পপ্লিটিয়াল ফোসা কভারিং দা পপ্লিটিয়াস মাসেল, একটা মাসেল আছে পপ্লিটিয়াস মাসেল, তারও কাভারিং হলো, এটা কাভারিং যে ভাষা সেটাও এই ফ্লোরটা ফর্ম করে। তাহলে সবার আগে বলতে হবে পপ্লিটিয়াল সারফেস অফ দা ফিমার। নেক্সট হলো ক্যাপসুল অফ দ্য নি জয়েন্ট এন্ড অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট, ঠিক আছে, একটা লিগামেন্ট আছে সেটা, আর স্ট্রং পপ্লিটিয়াল ভাষা আছে, তিনটে মিলে ফ্লোর ফর্মেশন করে।
তাহলে পপ্লিটিয়াল ফোসা প্রথমেই আমাদের জানতে হবে কি বাউন্ডারি, তারপরে ফ্লোর রুফ খুব একটা ইম্পর্টেন্ট না, বাউন্ডারিটা বেশি ইম্পর্টেন্ট, যে কোন কোন মাসেলের মাঝামাঝি মানে কোন কোন মাসেলের ফাঁকে এই এটা থাকে, হ্যাঁ পপ্লিটিয়াল ফোসাটা থাকে। তাহলে আমরা বারবার আমি কয়েকবার রাখলাম, এই যে ডায়মন্ড শেপ একটা ফোসা, এটা আমরা হাত দিয়ে সবাই ধরতে পারি যে এটা আমাদের হাঁটুর ঠিক পিছনে যে এটা আছে সেটা, এবং এটার রুফ ফ্লোর পাইলাম। এবার আসি এটার কন্টেন্ট, এটার কন্টেন্ট বোঝার আগে কিছু স্ট্রাকচার আগে একটু পরিচয় করাই দিই, যেগুলো আগে পড়ানো হয়েছে আবার একটু দেখাই দিই। আমরা এখন ফ্রন্ট অফ দ্য থাই আবার ফিরে গেছি, ফ্রন্ট অফ দ্য থাই আছি আমরা এখন। তাহলে ফ্রন্ট অফ দ্য থাইয়ে আমরা যে ফিমোরাল ট্রায়াঙ্গেল পড়ছিলাম সেখানে আমরা পড়ছিলাম যে আর্টারি থেকে এবং ভেইন থেকে, তারও ল্যাটারালি ছিল নার্ভ, নার্ভটা এখানে দেখালাম না, এখানে এদিক দিয়ে নার্ভ ছিল, ফিমোরাল নার্ভ ছিল। তাহলে আমরা শুধু আর্টারি আর ভেইন নিয়ে চিন্তা করি যে এটার নাম কি ফিমোরাল আর্টারি, আর তার পাশে থাকে ফিমোরাল ভেইন। ফিমোরাল ট্রায়াঙ্গেল হয়ে তারা একটু নিচের দিকে নামে, মিড শ্যাফটে থাকা অবস্থায় তারা একটা ক্যানেলের মধ্যে থাকে, যে ক্যানেলটার নাম বলছিলাম আমরা হান্টার্স ক্যানেল বা অ্যাডাক্টর ক্যানেল। আরো নিচে নামার পরে এই যে মাসেলটা আছে, মাসেলটার নাম হলো অ্যাডাক্টর ম্যাগনাস, এটা বারবার আসতেছে। এই অ্যাডাক্টর ম্যাগনাসের এখানে একটা গ্যাপ থাকে, যে গ্যাপটার নাম হলো অ্যাডাক্টর হায়াটাস, যে গ্যাপটার নাম হলো অ্যাডাক্টর হায়াটাস। এই অ্যাডাক্টর হায়াটাসের মধ্যে থেকে ঘুরে এই ভেইন এবং আর্টারি ব্যাক অফ দা লোয়ার লিম্বে চলে যায়। আরো এই করে বলে ব্যাক অফ দা লোয়ার থাই এবং নি এরিয়া চলে যায়। তাহলে যে জিনিস ছিল সামনে তারা চলে গেল পিছনে, যে জিনিস ছিল সামনে তারা চলে গেল পিছনে, এবং তাদের ওরিয়েন্টেশন একটু চেঞ্জ হয়েছে। আর্টারি ছিল প্রথমে ল্যাটারালি, সে হয়ে গেছে মিডিয়ালি। আর্টারিটা ছিল ল্যাটারালি উপরের দিকে, সে আবার নিচের দিকে নেমে গেছে মিডিয়ালি। আবার ভেইন, সে ছিল উপরে মিডিয়ালি, সে হয়ে গেছে ল্যাটারালি। এবং তারা অ্যাডাক্টর যে হায়াটাস এখান থেকে ঘুরে তারপরে আমার ব্যাক অফ দা লোয়ার থাই অথবা ব্যাক অফ দা নিয়ে চলে গেছে। এবার তাহলে আমরা এই এটাকে ঘুরে ফেলি। আমরা এখন ব্যাক অফ দা থাই চলে গেলাম। তা আমরা রাইট সাইড একটু খেয়াল করি, মাসেলগুলো সরাই ফেলি। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এই হলো অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল। এখন যে মাসেলটা সিলেক্ট করছি, এই মাসেলটা সিলেক্ট করার পরে আমরা তাহলে খেয়াল করলাম যে এই অ্যাডাক্টর ম্যাগনাসের যে হায়াটাস সেখান থেকে এই আর্টারি এবং ভেইন চলে আসছে নিচে। তো এই যে জায়গাটা যখন ক্রস করলো, ফিমোরাল আর্টারি এবং ভেইন যখন এই মার্জিনটা ক্রস করলো, তখনই তাদের নাম হয়ে যায় পপ্লিটিয়াল আর্টারি এবং পপ্লিটিয়াল ভেইন। এই জায়গাটা ক্রস করার পরেই আর্টারিতে উপর থেকে নিচে নামে, ভেইন নিচ থেকে উপরে ওঠে, যেহেতু ব্লাড যে ওয়েতে ক্যারি করে সেভাবে আমরা বলি। তাহলে এই যে বাউন্ডারি, এই যে মার্জিনটা, এই মার্জিনটা ক্রস করার পরে তাদের নাম হয়ে যায় পপ্লিটিয়াল আর্টারি, পপ্লিটিয়াল ভেইন। তাহলে এখন আমরা পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে যখন আমরা দেখতেছি, তখন আমরা এই দুইটাকে এখন বলবো পপ্লিটিয়াল আর্টারি আর হলো পপ্লিটিয়াল ভেইন। তাহলে আমরা বুঝলাম যে পপ্লিটিয়াল ফোসার কন্টেন্ট কি, পপ্লিটিয়াল আর্টারি, পপ্লিটিয়াল ভেইন। তাহলে আপার থাইয়ে যেটা ছিল ল্যাটারালি আর্টারি, মিডিয়ালি ভেইন, লোয়ার থাইয়ে এবং পপ্লিটিয়াল ফোসার এন্ট্রিতে ঘুরে গেছে, মিডিয়ালি আছে আর্টারি, ল্যাটারালি আছে ভেইন। এটা তোমাদেরকে একটু আগে ওই নিয়ে বলছি। তাহলে আমরা পপ্লিটিয়াল ফোসার কন্টেন্ট কি বলবো, তাহলে প্রথমে পপ্লিটিয়াল আর্টারি এন্ড পপ্লিটিয়াল ভেইন, পপ্লিটিয়াল আর্টারি, পপ্লিটিয়াল ভেইন। তাহলে বইতে এন্ড দেয়ার ব্রাঞ্চেস, তাহলে বইতে দেখি সেটা কি বলা আছে। প্রথমে বলা আছে কি, এই তাহলে প্রথম পয়েন্ট পপ্লিটিয়াল আর্টারি এন্ড দিস ব্রাঞ্চেস, কি কি ব্রাঞ্চেস দরকার নেই। নেট একটু স্লো। আচ্ছা পাইছি। তাহলে পপ্লিটিয়াল আর্টারি এন্ড ইটস ব্রাঞ্চেস। তারপর 2 নম্বর কন্টেন্ট ভেইন এন্ড ইটস ট্রিবিউটারিজ। তারপরে টিবিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ। এর পাশাপাশি আরো কিছু আছে, পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ, জেনিকুলার ব্রাঞ্চ, পপ্লিটিয়াল লিম্ফ নোড, ফ্যাট।
তাহলে আমরা মেইন স্ট্রাকচার তিনটে আগে জানতে হবে। স্ট্রাকচার তিনটে কি কি? popliteal artery, which is the continuation of femoral artery. When femoral artery enters into the adductor hiatus, then it is called popliteal artery. এবং popliteal vein, popliteal vein এর কন্টিনিউশন হলো ফিমোরাল ভেইন, আর আলটিমেটলি বাদ রয়ে গেল আমাদের সায়াটিক নার্ভ। তাহলে আমরা সায়াটিক নার্ভটা একটু আগে আমরা করছিলাম। আচ্ছা, তাহলে এই যে এখন যে নার্ভটা সিলেক্ট করছি এটাই হলো সায়াটিক নার্ভ, এবং এই যে বাউন্ডারিটা এখন যেটা দিব সেটা হলো পপলিটিয়াল ফোসার বাউন্ডারি। তাহলে আমরা দেখতেছি যে সায়াটিক নার্ভটা এই এরিয়া আসে, এই এরিয়া আসার পরে দুইটা ব্রাঞ্চ দেয়, একটা হলো ফিবুলার দিকে দেয় কমন পেরোনিয়াল ব্রাঞ্চ, আর একটা হলো মিডিয়ালি দেয় যেটা টিবিয়াল ব্রাঞ্চ। তাহলে সায়াটিক নার্ভের যে ব্রাঞ্চ দুইটা সেই দুইটা একদম আপার মার্জিন অথবা অ্যাঙ্গেল অফ দা পপলিটিয়াল ফোসায় ভাগ হয়ে যায়। তাহলে সেই জন্যই এই দুইটার নাম একটু এইভাবে দিছে, টিবিয়াল নার্ভ এন্ড ইটস ব্রাঞ্চেস এন্ড কমন পেরোনিয়াল নার্ভ এন্ড ইটস ব্রাঞ্চেস। সরাসরি সায়াটিক নার্ভ কিন্তু বলে নাই, কারণ সায়াটিক নার্ভ ওই পপলিটিয়াল ফোসায় ঢোকার আগেই সে দুইটা ব্রাঞ্চ দিয়ে শেষ হয়ে যায়। তাহলে হোয়াট ইজ পপলিটিয়াল ফোসা, হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ পপলিটিয়াল ফোসা, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ পপলিটিয়াল ফোসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শর্ট নোটে আসে এবং পরীক্ষার সময় নিশ্চিত ধরবে, ডিসেকশনে একদম কমন পপলিটিয়াল ফোসার এটা ধরবে। এখানে একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এটা একটু তোমরা দেখে নিও, খুব একটা জটিল কিছু না, যে আপার পার্ট অফ দ্য ফোসায় কেমন, মিডল পার্ট অফ দ্য ফোসায় কেমন, লোয়ার পার্ট অফ দ্য ফোসায় কেমন, অর্থাৎ ভেইন, আর্টারি এবং নার্ভ এই তিনটা আবার তিন তিন স্টাইলে অ্যারেঞ্জ থাকে, উপর পার্টে এভিএন, তারপরে এনভিএ, এনভিএ। আচ্ছা, এই ইসে আমরা যেটা দেখতেছি ছবিতে, বেশ ভালো একটা ছবি, এখানে যেটা দেখাইতেছে যে এই যে পপলিটিয়াল ফোসার মধ্যে এই টিবিয়াল নার্ভটা হলো বেশি মোটা, এবং টিবিয়াল নার্ভটাই মেইন সাপ্লাই গুলো দেয়, আর এই যে পাশে যেটা গেছে কমন পেরোনিয়াল নার্ভ, এটা ল্যাটারালি চলে গেছে, এবং এটা একটু থিন, মানে একটু তুলনামূলক কম মোটা, এবং এটা একটু কম সাপ্লাই দেয়, এবং এটা একদম ল্যাটারালি থাকে। ওই যে পপলিটিয়াল ফোসা ল্যাটারালি থাকে। আর এই যে ভেইন, আর্টারি এবং নার্ভ বলতে যেটা বুঝাইছে, এই নার্ভটা হলো টিবিয়াল নার্ভ বুঝাইছে, কমন পেরোনিয়াল নার্ভটা এই রিলেশনের মধ্যে বলে না। তাহলে হোয়াট ইজ পপলিটিয়াল আর্টারি, কন্টিনিউশন অফ পপলিটিয়াল আর্টারি, ইট বিগিনস এট দ্য ওপেনিং অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস। পপলিটিয়াল আর্টারি ব্রাঞ্চ খুব একটা ইম্পর্টেন্ট না। হোয়াট আর দ্য অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট, এটা মনে হয় ম্যাডামে একটু পড়াইছিল, এটা একটু দেখে নিও কি 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 আর্টারি দিয়ে নি জয়েন্টের চারদিকে অ্যানাস্টোমোসিস হয়। জেনু, জেনু শব্দের অর্থ নি, পপল শব্দের অর্থ নি, জেনিকুলার ব্রাঞ্চ এরকম যদি শোনো তাহলে বুঝে নেবা যে এটা রিলেটেড টু দা নি। তাহলে আমরা দেখতেছি যে এটা ব্যাক অফ দা নি জয়েন্টের দিকে বুঝেছে পপলিটিয়াল আর্টারি, সে সুপিরিয়র মিডিয়াল সুপিরিয়র ল্যাটারাল জেনিকুলার আর্টারি, ইনফেরিয়র মিডিয়াল ইনফেরিয়র ল্যাটারাল জেনিকুলার আর্টারি। আলটিমেটলি কি হয়েছে, সে নাম নিছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে পপলিটিয়াল আর্টারি, সে যখন নিচে পপলিটিয়াল ফোসা লিফ করছে, লিফ করার পরে সে দুইটা ব্রাঞ্চ দিছে, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি। এই দুইটা জানা খুব জরুরি, কারণ এই দুইটা আর্টারি নিয়ে আমাদের পরে কাজকর্ম আছে। আচ্ছা, তাহলে আমরা একটু সেই আর্টারি গুলো একটু খুঁজে বের করি। আমরা গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটা সরাই দিলাম, নার্ভও সরাই দিলাম। তাহলে এখন যে আর্টারিটা সিলেক্ট করছি এটার নাম কি, পপলিটিয়াল আর্টারি। এই পপলিটিয়াল আর্টারিটা একটু নিচের দিকে নামার পরে সে দুইটা ব্রাঞ্চ দেয়, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি এন্ড পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টেরিয়র টিবিয়ালটা ব্যাক অফ দা লেগে মেইনলি সাপ্লাই দেয়, পোস্টেরিয়র টিবিয়ালে আরেকটা ফিবুলার বা পেরোনিয়াল আর্টারি ব্রাঞ্চ আছে। তো মেইনলি পোস্টেরিয়র টিবিয়াল আর অ্যান্টেরিয়র টিবিয়াল এই দুইটা আর্টারি। এই আর্টারিগুলোর নামগুলো এই কারণে জানতে হবে যে এই আর্টারিগুলোর পালস আমরা পরবর্তীতে পরীক্ষা করব, যখন সার্জারি বিভাগে অন্য কোনো অর্থোপেডিক্স বা অন্য কোনো স্যাররা আছে, তারা কিন্তু এই পালস গুলো আমাদের পরীক্ষা করতে হয় যে পায়ের পালস গুলো ঠিকভাবে আছে কিনা, এটা জানা খুবই জরুরি। তাহলে পপলিটিয়াল আর্টারি starts at the adductor hiatus and it gives off two branches, mainly
টার্মিনাল ব্রাঞ্চেস, অ্যান্টেরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল। এর বাইরে পপলিটিয়াল আর্টারি যে ব্রাঞ্চগুলোর নামগুলো পড়লে বুঝবা যে জেনিকুলার ব্রাঞ্চ। জেনিকুলার মানে অ্যারাউন্ড দ্য নি। হুম তাহলে এই যে অ্যারাউন্ড দ্য নি, এই যে ছোট ছোট ব্রাঞ্চ আছে, সুপিরিয়র জেনিকুলার, ইনফিরিয়র জেনিকুলার, ইনফিরিয়র জেনিকুলারে আবার ভাগ করছে মিডিয়াল জেনিকুলার, ল্যাটারাল জেনিকুলার, এইভাবে সহজ সহজ মানে পজিশন অনুযায়ী কিছু নাম দিছে। তবে আমাদের মেইন জানতে হবে যে টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য পপলিটিয়াল আর্টারি, দ্যাট ইজ কল্ড অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। নাম শুনি আমরা বুঝতে পারতেছি যে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি টিবিএ ফিবুলার সামনে চলে যায়। এই যে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি আমি সিলেক্ট করছি, এর সামনে চলে আসছে টিবিয়ার ফিবুলার মাঝখান দিয়ে। আর পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি পোস্টেরিয়রলি থাকে, সেই পিছন দিকে মাসেলগুলো আছে সেগুলোকে সাপ্লাই দেয়। তাহলে আমরা ইসে বললাম পপলিটিয়াল ভেইন খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এটা মানে ওই নামে নামে মিল করে যে আর্টারি গুলো আছে তার নামের অনুযায়ী থেকে। তবে পপলিটিয়াল ভেইনের ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হলো স্মল স্যাপেনাস ভেইন। এটা কোথায় ড্রেন করছে পপলিটিয়াল ভেইনে, এটা হলো ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক যে স্মল স্যাপেনাস ভেইন ড্রেনস ইনটু দা পপলিটিয়াল ভেইন। এই পপলিটিয়াল আর্টারির ইম্পর্টেন্স কি? আমরা পায়েও কিন্তু প্রেসার মাপতে পারি। হাতে যেভাবে প্রেসার মাপি ঠিক সেভাবে পায়েও প্রেসার মাপতে পারি। হাতে আমরা আর্মের চারদিকে কাফটা জড়াই, মানে কাফ পেঁচাই, আর পায়ের ক্ষেত্রে থাইয়ের চারদিকে আমরা কাফ পেঁচাই। কাফ পেঁচানোর পরে পপলিটিয়াল আর্টারিতে আমরা পালসেশন শুনি, যেটা আমরা হাতে শুনি ব্রাকিয়াল আর্টারিতে। তাহলে এই পপলিটিয়াল আর্টারি এটার পালসেশন আমাদের দেখতে হবে। কাজেই তোমরা নিজেরা খুঁজে বের করো তোমাদের পপলিটিয়াল আর্টারি পালসেশন খুঁজে পাও কিনা। এটা পা একটু সেমিফ্লেক্সড অবস্থায় নিয়ে হাঁটুর সামনে দুই হাতের থাম একবারে নিয়ে রাখতে হবে। এরপরে দুই হাতের যে ফিঙ্গার আছে, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গার, এই তিনটা ফিঙ্গার দিয়ে একসাথে হাঁটুর পিছনে যে পপলিটিয়াল ফোর্স আছে সেখানে জোরে প্রেস করতে হবে। এবং প্রেস করে আমরা এভাবে নিচেরটা নিজে দেখতে পারি, অথবা এই যে পালসেশন ছবিতে যেভাবে দেখানো আছে এভাবে আমরা দেখতে পারি। তাহলে পালসেশন, পপলিটিয়াল আর্টারির পালসেশনটা কিন্তু খুবই জরুরি দেখা। তো আচ্ছা, টিবিয়াল নার্ভ এগুলো, টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ গুলো পরে একটা চ্যাপ্টার হিসেবে পড়াবো। কমন পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ ফিবুলা যখন পড়া ছিল, ফিবুলার নেকে একটা রিলেশন ছিল, সেখানে পেরোনিয়াল নার্ভ পাইছিলাম। এবং কমন পেরোনিয়াল নার্ভ আমরা চাইলে পালপেট করতে পারি। কোর্স টোর্স এগুলো জানার দরকার নাই, এখানে এই মাত্র যে কথাটা বলছি এটা এখানে আছে যে ফিবুলার নেকে কমন পেরোনিয়াল নার্ভ আমরা পালপেট করতে পারি। তুমি হাতে ফিবুলা ধরবা, নিশ্চিত থাকো ফিবুলার নেকে রিলেশন জিজ্ঞেস করবে। অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট, এটা এত ডিটেইলস না পড়ে কিছু ব্রাঞ্চের নাম জানলেই হবে। এইমাত্র যে আমরা জেনিকুলার ব্রাঞ্চ গুলো পড়ছি সেই জেনিকুলার ব্রাঞ্চ গুলো জানলেই হবে। তো এখানে কোন কোন আর্টারির ব্রাঞ্চ দিয়ে তৈরি হয় এগুলো দুই একটা নাম আছে, এগুলো একটু দেখো, খুব বেশি ডিটেইলস পড়ার দরকার নাই। এই চ্যাপ্টারটা পড়লে আগেই পপলিটিয়াল ফোসা বাউন্ডারি কন্টেন্ট এগুলো আগে জানা বেশি জরুরি। আচ্ছা, বেকার সিস্টের কথাটা কই। সেটা আমার নি জয়েন্টের মধ্যে আছে। একটা এই কোশ্চেন গুলো তোমরা একটু দেখবা, এই কোশ্চেন গুলো এখন আমাদের বাংলাদেশের কারিকুলামে এই কোশ্চেন গুলো এখনো দেওয়া হয় না, কিন্তু আমার ধারণা 4-5 বছর পর এই কোশ্চেন গুলোই থাকবে আমাদের পরীক্ষার হলে। অ্যাকচুয়ালি এইভাবেই কোশ্চেন দেওয়া উচিত, যেন আমরা সবাই এখন পেশেন্ট এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করি। আমরা ওই যে নার্ভ ব্রাঞ্চ এগুলো পড়া দেখা যায় যে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা এগুলোর সাথে মিলাইতে পারি না। কিন্তু এই ধরনের কোশ্চেন করলে আমাদের মাথায় এইভাবে আসে যে হ্যাঁ আমরা তো এইভাবে এই তথ্যটা দিয়ে, এই ইনফরমেশন দিয়ে আমরা এই জিনিসটা এইভাবে গেস করতে পারি।
তো এখানে একটা বলা আছে যে a middle-aged person complained of severe weakness in is the upper limb. How is blood pressure in lower limb taken? What could be the cause of low BP? তো এখানে যেটা বলছে যে একটা মধ্যবয়সী মানুষ, তার হাতের প্রেসারের চেয়ে পায়ের প্রেসার কম। হাতের প্রেসার ধরা যাক, হাতের প্রেসার পাইছে 120/120/80, কিন্তু লোয়ার লিম্বে প্রেসার মেপে দেখলো যে লোয়ার লিম্বেও কিন্তু প্রেসার 120/80 হওয়ার কথা, তো সেখানে প্রেসার দেখলো যে 90/60। তার মানে এটা তো হওয়ার কথা না। তার মানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে লোয়ার লিম্ব পর্যন্ত যে আর্টারি গুলো আছে, সেই আর্টারি গুলো কোথাও 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 মানে চিকন হয়ে গেছে। সেটা কোনো কনজেনিটাল কজ হতে পারে, প্যাথোলজিক্যাল কোনো কজ হতে পারে। কোথাও আর্টারিটা চিকন হয়ে গেছে, তাহলে হার্ট থেকে লোয়ার লিম্ব পর্যন্ত আর্টারি গুলো তাহলে আমার মাথায় রাখতে হবে যে কোন কোন পর্যন্ত কমন আর্টারি সাপ্লাই। তাহলে ডিসেন্ডিং অ্যাওর্টা বা অ্যাবডোমিনাল অ্যাওর্টা এই পর্যন্ত মোটামুটি কমন। এরপরে দুই লিম্বের আর্টারি কিন্তু ভাগ হয়ে গেছে, হ্যাঁ, রাইট এন্ড লেফট কমন ইলিয়াক আর্টারি ভাগ হয়ে গেছে। কিন্তু এখানে একটা বলে দিচ্ছে যে দুই লোয়ার লিম্বেই সমস্যা। সমস্যা কোথায়? দুই লোয়ার লিম্বে। কাজে এই পেশেন্টের সমস্যাটা হয়েছে কোন একটা কমন জায়গায়, সেটা কি হতে পারে? অ্যাওর্টাই মেইনলি হওয়ার কথা। তো সেটা এখানেই বলছে যে কজ পসিবল রিজন কুড বি কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, অ্যাওর্টার কোথাও চুপসে গেছে, যার ফলে মানে ডিসেন্ডিং অ্যাওর্টার কোথাও চুপসে গেছে, ফলে কি হয়? আপার লিম্বের ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয় না, লোয়ার লিম্বের ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়েছে, ফলে লোয়ার লিম্বের প্রেসার লো, যার কারণে পেশেন্টের লোয়ার লিম্বটা সমস্যা হইতেছে, উইকনেস হইতেছে, যেহেতু ব্লাড কম যাচ্ছে। এটা কোথায় মেজার করা হয়? পপলিটিয়াল আর্টারি বরাবর এটা মেজার করা হয়। তো আমরা আজকে টপিকে আরো কিছু আলোচনা করি, সেটা হলো যে হ্যামস্ট্রিং ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরি আমরা প্রায় খেলার মাঠে দেখি যে হ্যামস্ট্রিং ইনজুরি হয়। তাহলে হ্যামস্ট্রিং ইনজুরি হলো যদি খুব জোরে দৌড়ায় কেউ, যদি খুব জোরে দৌড়ায় অথবা জোরে আছাড় খায় বা কোথাও ব্যাক অফ দা থাইয়ে যদি প্রেসার ফিল করে, মানে খুব বেশি টান পড়ে, তাহলে কি হয়? এই যে মাসেল ফাইবার গুলো আছে এখানে চির ধরে, বাংলায় চির ধরে, ইংলিশে বলা হয় টিয়ার, আরো সঠিক মেডিকেল টার্ম হলো স্ট্রেইন, হ্যামস্ট্রিং স্ট্রেইন বা হ্যামস্ট্রিং টিয়ার এবং অনেক কিছু। এই যে মাসেল ফাইবার গুলো ছিঁড়ে যায়, এটা কি হলো? হ্যামস্ট্রিং ইনজুরি। এই যে মাসেল ছিঁড়ে যাওয়ার পরেই তো যে খেলোয়াড় তার অবস্থা এরকম হয়ে যায়, সে একদম পিছনে হাত দিয়ে খোঁড়াই খোঁড়াই হাঁটতে থাকে। তাহলে এটা সে খুব এক্সট্রা এফোর্ট দিছে। এটা ফুটবল খেলার সময় বা ক্রিকেট খেলা বা যে কোনো স্পোর্টস ক্ষেত্রে এরকম এক্সট্রা এফোর্ট দিতে গিয়ে এরকম কিন্তু ঝামেলা হয়। কাজে এটা মানে একটু আবেগের বসে বা মানে যাই হোক ব্রেন অতিরিক্ত প্রেসার দিয়ে ফেলে যে বেশি দৌড়াই, কিন্তু সেক্ষেত্রে এরকম এক্সট্রা প্রেসার দিলে এরকম হইতে পারে। এটার নামে কি? হ্যামস্ট্রিং ইনজুরি। এটা দেখানো আছে পপলিটিয়াল প্রেসার কন্টেন্ট দেখানো আছে ছবিতে, পপলিটিয়াল পালস, পপলিটিয়াল। আচ্ছা, এই পয়েন্ট একটু জানতে চাইতেছি, এই পেশেন্ট গুলো তোমরা পরবর্তীতে পাবা। অ্যানাটমিতে একটু জাইনা যাও। অ্যানুরিজম, অ্যানুরিজম অর্থ বেলুনের মতো ফুলে যাওয়া, বেলুনের মতো ফুলে যাওয়া। কোন একটা আর্টারি, এই যে পপলিটিয়াল আর্টারি আছে, পপলিটিয়াল আর্টারিটা যদি ফুলে যায়, এই যে পপলিটিয়াল আর্টারি, এইটা যদি এই বরাবরই, আমরা জানি আর্টারির ওয়াল আছে, ওয়ালগুলো যদি পাতলা হয়ে যায়, ফলে আশেপাশের ওয়ালের চেয়ে ওইখানকার ওয়াল যে পাতলা, এই কারণে কি হয়? এখানে বেলুনের মতো এভাবে ফুলে যায়। ঠিক এই জায়গাটুকু বেলুনের মতো একটু ফুলে যায়। এটা এইভাবে যদি ফুলে যায় তাহলে সেই কন্ডিশনটার নাম হলো অ্যানুরিজম। সেই কন্ডিশনের নাম কি? অ্যানুরিজম। তাহলে এই পপলিটিয়াল আর্টারিতে অ্যানুরিজম হয়, এবং এই শব্দটা একটু আগেও একবার আসছিল, যে হান্টার্স ক্যানেলে আমরা পড়ছিলাম যে পপলিটিয়াল অ্যানুরিজমের ট্রিটমেন্টের জন্য ওই অ্যাডাক্টর ক্যানেলে ফিমোরাল আর্টারিটা বাঁধা হয়, এরকম একটা পয়েন্ট বলছিল। অ্যানুরিজম, পপলিটিয়াল আর্টারি ইজ মোর প্রোন টু অ্যানুরিজম দেন এনি আদার আর্টারি ইন দ্য বডি। আমাদের বডির যে কোনো জায়গার আর্টারিতে অ্যানুরিজম হতে পারে, অ্যাওর্টাতেও হতে পারে। তাহলে পপলিটিয়াল আর্টারিতে কি হবে? অ্যানুরিজম যদি হয় তাহলে
দেখো এই যে এইখানে এই যে ব্যাক অফ দা দেখি একটা ফুলা জায়গা কিছু একটা বোঝানো আছে, ঠিক আছে? এই জায়গাটা একটা ফুলে গেছে এরকম কিছু বোঝানো আছে, যদিও এইখানে ছবিতে দেওয়া আছে লিম নোট, কিন্তু এই জিনিসটা পপলিটিয়াল আর্টারি অ্যানিউরিজমও হইতে পারতো, পপলিটিয়াল আর্টারি অ্যানিউরিজমও হইতে পারতো। তাহলে এই জায়গায় ফুলা থাকলে, ব্যাক অফ দা নি জয়েন্টে যদি ফুলা থাকে, সেটা অনেক কিছু হইতে পারে। তার মধ্যে একটা হলো পপলিটিয়াল আর্টারির অ্যানিউরিজম, একটা কি পপলিটিয়াল আর্টারির অ্যানিউরিজম। আরেকটা কন্ডিশন আছে এই পপলিটিয়াল ফসায়, তার নাম হলো বেকারস সিস্ট। তার নাম কি? বেকারস সিস্ট। এখানে বলা আছে বেকারস সিস্ট। অ্যাকচুয়ালি এই পেশেন্ট আমি একটা পাইছি গত 2 সপ্তাহের মধ্যে। তাহলে বেকার সিস্ট কি জিনিস? এই যে নি জয়েন্ট আছে, নি জয়েন্টের মধ্যে এই আশেপাশে বার্সা আছে। তোমরা কয়েক সেদিন জানতে চাইছিলে যে বার্সা কি জিনিস বা এই জিনিস। তো এই যে বার্সা আছে বা এই যে সাইনোভিয়াল মেমব্রেনটা আছে, তো এই সাইনোভিয়াল মেমব্রেনটা যদি এইখান থেকে ফুলে উঠে এরকম বাইরের দিকে চলে আসে, তখনই সেটাকে বলা হয় বেকার সিস্ট। তখনই সেটাকে কি বলা হয়? বেকার সিস্ট। তাহলে আমরা ব্যাক অফ দা লেগে, ব্যাক অফ দা নি জয়েন্টে এরকম ফুলা কিন্তু পাইতে পারি। সেই ফুলাটা কোন রোগের কারণে হয়েছে সেটা আমাদের ডায়াগনোসিস করা জানতে হবে, এবং তার আগে অ্যানাটমিটা ভালো করে জানতে হবে যে ওই জায়গাটা ফুলার কারণ কি কি হতে পারে। তাহলে একটা আমরা পাইলাম পপলিটিয়াল অ্যানিউরিজম, আর একটা পাইলাম বেকার সিস্ট ডিউ টু ইনফ্লামেশন অফ সাইনোভিয়াল বার্সা আন্ডারনিথ দ্য টেন্ডন অফ সেমিমেমব্রেনাস or protrusion of the sinomembrane of the cavity of the knee joint। দুইটা কন্ডিশনের কথা বলছি, হয় ওখানে বার্সা ওখানে ফুলে যাবে, অথবা সাইনোভিয়াল মেমব্রেনের যে নি জয়েন্টের ক্যাভিটি সেটা ফুলে আসবে। আবার আরো কারণে এই ব্যাক অফ দা নি জয়েন্টে সোয়েলিং থাকতে পারে। একটা এখানে বলা আছে পপলিটিয়াল লিম নোড বড় হয়ে হইতে পারে। তাহলে ব্যাক অফ দা নিয়ে আমরা নি জয়েন্টে আমরা এরকম যদি ফুলা পাই, সেটা বিভিন্ন কারণে হইতে পারে। একটা কারণ পপলিটিয়াল অ্যানিউরিজম, একটা কারণ বেকার সিস্ট, একটা হলো লিম নোড। এখন লিম নোড হইলে আমরা ধরেই বুঝতে পারবো যে এটা শক্ত, যেহেতু লিম নোড। বেকার সিস্ট আর অ্যানিউরিজম এই দুইটা হবে একটু নরম। কারণ কি? এই দুইটার মধ্যে আছে ফ্লুইড, একটার মধ্যে আছে ব্লাড আর একটার মধ্যে আছে সাইনোভিয়াল মেমব্রেন। এখন একটা কোশ্চেন হলো যে তোমার কাছে তো পেশেন্ট তো আর এরকম নিটারের মতো এরকম ছবি নিয়ে আসবে না, সে তো এরকম অবস্থায় আসবে। এখন তুমি কিভাবে বুঝবা যে এটা পপলিটিয়াল অ্যানিউরিজম নাকি বেকার সিস্ট? তুমি ইনস্ট্যান্টলি কিভাবে বুঝতে পারো? তোমরা যারা শুনতেছো তারা একটু বুদ্ধি খেটে অ্যানসার দাও তো। তোমার কাছে একটা পেশেন্ট হাঁটুর পিছনে ফুলে নিয়ে আসছে, এখন তুমি অ্যানাটমি ধইরা অ্যানাটমির ইনফরমেশন মাথায় রেখে তুমি কিভাবে বুঝবা যে এটা বেকার সিস্ট নাকি পপলিটিয়াল অ্যানিউরিজম? কেউ কি বুদ্ধি খাটে একটু অ্যানসার দিতে পারবা? বেকার সিস্ট হলে চাপ দিলে অন্যদিকে সরে যাবে না, পপলিটিয়াল অ্যানিউরিজম তো সরবে। আর্টারি তো অতটা ফিক্সড না, আর্টারি এদিক ওদিক চাপ দিলে এদিক ওদিক সরবে। বেকার সিস্ট হলো সাইনোভিয়াল যে স্যাক, স্যার ফুটা করে দেখবো রক্ত কিনা। অ্যাকচুয়ালি সামহাউ ও কারেক্ট, তবে ফুটা করা ছাড়াও আমরা বুঝতে পারি। ফুটা করলে হ্যাঁ দেখবে, যদি ফুটা করলে রক্ত আসে তাহলে আমরা বুঝবো এটা পপলিটিয়াল আর্টারি অ্যানিউরিজম, কারণ আমরা জানি ওটা একটা আর্টারির সোয়েলিং। আর যদি ক্লিয়ার ফ্লুইড আসে তাহলে আমরা বুঝবো ওটা সাইনোভিয়াল ফ্লুইড। তবে একটা ঝামেলা আছে, তুমি যদি ফুটা করতে গিয়ে কোনো ব্লাড ভেসেল ফুটা করো তাহলে তো ব্লাড আসবে, ফলে তোমার মানে অন্য কোনো ব্লাড ভেসেল বেকার সিস্টের সময়, তাহলেও তো ঝামেলা হবে। পেইন থাকতে পারে যে কোনো কন্ডিশনে। রেড কালার বাইরে থেকে না, বাইরে থেকে অত স্পষ্ট কালার দেখা যাবে না, কারণ এটা ডিপ ভাষা থেকেও ডিপে থাকে। অনেক ডিপ থেকে আসে তো, যার কারণে দেখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা
যে বেকার সিস্ট যেটা বললাম যে সাইনোভিয়াল একটা সিস্ট, সেটার মধ্যে কোনো পালসেশন পাবা কিনা। যদি ফুলাটা সাইনোভিয়াল স্যাকেট থাকে তাহলে তার মধ্যে আমরা কোনো পালস পাবো কিনা। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল ওটা। তাহলে আমরা হাত দিয়ে যদি পালস ফিল করতে যাই তাহলে আমরা দেখবো যে এটার মধ্যে পালস নাই। যদি পালস না থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা বেকার সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি পালস হাতে পাই তাহলে আমরা বুঝে নেব যে এটা, যেহেতু পালস আছে, এটা কোনো ভাস্কুলার কোনো অরিজিন, এই টিউমারটার অরিজিন কোনো ভাস্কুলার, এবং কমন অরিজিন এখানে কি হবে, পপলিটিয়াল সিস্ট, সরি পপলিটিয়াল অ্যানোরিজম। তাহলে এই জন্য অ্যানাটমি ইনফরমেশন গুলো মাথায় আগে জানতে হবে যে এইখানে একটা তোমাকে ফুলা নিয়ে আসলো, তাহলে এই এরিয়ার অ্যানাটমি কি। তাহলে এই এরিয়ার অ্যানাটমি হলো এখানে নি জয়েন্ট আছে, এখানে পপলিটিয়াল ফোসা আছে, এইখান থেকে ইম্পর্টেন্ট কিছু আর্টারি, ভেইন, নার্ভ পাস করে। এই এরিয়ায় কি কি কন্ডিশন হইতে পারে, এখানে লিম্ফ নোড বড় হইতে পারে, অ্যানোরিজম হইতে পারে। কমন সাইট অফ অ্যানোরিজম দেখো সেই 1800 না 1700 সালে, কত সালে এই পপলিটিয়াল আর্টারির অ্যানোরিজম ট্রিটমেন্ট করতে গিয়ে সেই জন হান্টার সাহেব তিনি ফিমোরাল আর্টারি বাঁধছেন। মানে কত পুরনো একটা কন্ডিশন, মানে হিস্টোরিক্যাল একটা ডিজিজ যে পপলিটিয়াল আর্টারি। নিশ্চয়ই তার কাছে কেউ গেছিল বা প্রায় তিনি রোগী পাইতেন এই অ্যানোরিজমের। ফলে তাকে ওই মেথডটা আবিষ্কার করতেছে যে ঠিক আছে ফিমোরাল আর্টারিটা আমরা অ্যাডাক্টর ক্যানেলে এখানে বাঁধবো, তারপরে এই পপলিটিয়াল আর্টারি অ্যানোরিজমটা এখানে অপারেশন করে এটা ঠিক করে দেব। তাহলে কি পরিমাণ আমাদের মানে অনেক আগের জিনিস এই জিনিসটা। লিম্ফ নোড হইতে পারে, আর একটা হতে পারে বেকার সিস্ট হতে পারে। বেকার সিস্ট হলে কি হবে, এভাবে ফুলে উঠবে, এবং সেটা হলো জয়েন্ট রিলেটেড একটা প্রবলেম। জয়েন্টের যে সাইনোভিয়াল বার্সা আছে অথবা যে যে নি জয়েন্টের মধ্যে থেকে যে সাইনোভিয়াল যে স্যাক আছে সেটা আসতে ওইখান থেকে বেয়ে দিয়ে। লিম্ফ নোড বড় হওয়ার কারণ কি, লিম্ফ নোড বড় হওয়ার কারণ অসংখ্য আছে। তার সহজভাবে যদি আমরা ভাগ করি এভাবে বলতে পারি যে ইনফেকশনের কারণে লিম্ফ নোড বড় হইতে পারে, ক্যান্সারের কারণেও লিম্ফ নোড বড় হইতে পারে, এর পাশাপাশি অটোইমিউন বিভিন্ন ডিসঅর্ডার আছে তার কারণেও লিম্ফ নোড বড় হইতে পারে। অনেকগুলো কারণ আছে। কমন কজ আমাদের লিম্ফ নোড অনেক সময় ঘাড়ে বা কি বলে ওই যে টনসিল টনসিল বলি, হ্যাঁ দাঁড়িয়ে নিচে, এইসব জায়গায় লিম্ফ নোড বড় হওয়ার কারণ হলো ইনফেকশন। মোস্ট কমন কজ হলো ইনফেকশন, সেটা নরমাল ব্যাকটেরিয়াল, ভাইরাল অথবা অথবা কি বলে ভাইরাল ব্যাকটেরিয়াল অথবা এই যে টিউবারকুলোসিস যক্ষা, এই কারণে লিম্ফ নোড বড় হইতে পারে। ঠিক আছে, এই পেশেন্টের হয়তো পায়ে কোনো ক্যান্সার হইতে পারে অথবা কোনো ইনফেকশন হয়ে লিম্ফ নোড বড় হওয়ার একটা চান্স আছে। তাহলে পপলিটিয়াল ফোসা ব্যাক অফ দা থাই, তাহলে থাই মোটামুটি শেষ, থাই গ্লুটিয়াল রিজিয়ন। তাহলে আমরা ইম্পর্টেন্ট টপিক গুলো সবসময় মাথায় রেখে আগে ওগুলো পড়বো, এবং তার সাথে কিছু প্র্যাকটিক্যাল নলেজ চিন্তা করতে হবে। তোমাদের অনেকের দেশের বাইরে যাওয়ার চিন্তা থাকতে পারে, তো দেশের বাইরে যাওয়ার চিন্তা যদি থাকে তাহলে এই যে কোশ্চেন, ওই যে ইসের কোশ্চেন গুলো, আচ্ছা এখানে দেখো এই কোশ্চেনের অ্যান্সারই এখন তোমরা দেখো। আমি কোশ্চেনটা পড়ে শুনি মোবাইলে পরিষ্কার আসে কিনা। A 55-year-old man complaining of a swelling on the back of his knee joint visited in the hospital. He stated that he noticed the swelling about 1 month back. On examination, doctors found a midline pulsatile swelling in the popliteal fossa. The diagnosis of popliteal aneurysm was made. ঠিক এইভাবে কিন্তু কোশ্চেন আসবে তোমাদের যখন দেশের বাইরে বিভিন্ন পরীক্ষা অ্যাটেন্ড করতে যাও, এরকম সৃজনশীল কোশ্চেন আসে। হোয়াট ইজ পপলিটিয়াল অ্যানিউরিজম, হাউ ইজ ইট অকার, বা এই টাইপের মানে ই কোশ্চেন দেয় না। নেম দ্য স্ট্রাকচার ফ্রম হুইচ দ্য সোয়েলিং অন দ্য ব্যাক অফ দ্য নি ক্যান অরিজিনেট। এখানে বলছে নেম দ্য স্ট্রাকচারস, কি কি স্ট্রাকচার দিয়ে ব্যাক অফ দ্য নিতে সোয়েলিং হইতে পারে। তাহলে এইমাত্র আমরা বলছি যে স্ট্রাকচার একটা হলো আর্টারি, লিম্ফ নোড অথবা বার্সা অথবা সাইনোভিয়াল যে মেমব্রেন, সেগুলো। এই কোশ্চেন অ্যান্সার আছে নেম দ্য স্ট্রাকচারস, তাহলে এই হলো স্ট্রাকচারস। হাউ ডক্টরস ডিফারেন্সিয়েট সোয়েলিং অফ দ্য পপলিটিয়াল অ্যানিউরিজম ফ্রম সোয়েলিং ডিউ টু বেকার সিস্ট। এইমাত্র যে কোশ্চেনটা জিজ্ঞেস করছি, তাহলে কি হবে, পালস, পালসেশন। অথবা ওইখানে যদি আমরা স্টেথোস্কোপ ধরি
তাহলে ওইখানে ব্রুই পাবো আমরা। হ্যাঁ, ওইখানে একটা যেহেতু একটা ফুলা জায়গা, ওখানে একটা হুইল মানে পানি ব্লাডটা ওইখানে কি হইতেছে মানে মানে স্মুথলি যাইতেছে না, ওইখানে ব্লাডটা এসে একটু বাধাপ্রাপ্ত হইতেছে, একটু ওই যে গোল যে জায়গাটা হবে ভেইনে আর্টারির, সেখানে একটু পাক খাবে, ফলে একটা সাউন্ড আসবে, হ্যাঁ, যেটাকে আমরা বলি ব্রুই। এটা ফিজিওলজিতে পড়ানোর কথা। আর এরপরে রিলেশনশিপ অফ পপলিটিয়াল আর্টারি ভেন টিবিয়াল নার্ভ, ওই যে রিলেশনশিপ ভ্যান এনভিএ এনভিএ, ওইটা ই করছে, জানতে চাইছে আলটিমেটলি what is the most deeply located neurovascular structure of the popliteal fossa, ওই রিলেশনটাই আবার জানতে চাইছে। তাহলে এই কোশ্চেন, এই প্যাটার্নের কোশ্চেন থাকলে অবশ্য ইয়ে থাকে। তাহলে হোয়াট ইজ দ্য ডিপলি স্ট্রাকচার, প্রথমে থাকে নার্ভ, তারপরে থাকে ভেইন, তারপরে থাকে আর্টারি, কিন্তু তিন জায়গা তিন রকম থাকে। এই অ্যারেঞ্জমেন্টটা একটু জানতে চাইছি। তাহলে এই হলো মোটামুটি ইম্পর্টেন্ট ইয়া। এখানে আর কি আছে, হ্যামস্ট্রিং মাসেল কেন বলা হয় ব্যাকআপ দা ইসে, এখানে একটু বলা আছে যে টেন্ডন, টেন্ডনটা দিয়ে এই যে মাসেলগুলোর যে টেন্ডন, এই টেন্ডন দিয়েই ওই মাংসটা ঝুলাই রাখে কসাইখানায় হুকের মধ্যে দিয়ে। এটা এই জন্য এইটাকে বলা হয় হ্যামস্ট্রিং। অ্যাডাক্টল ম্যাগনাসের কথা বলা আছে, এটা কেন হ্যামস্ট্রিং মাসেল বলা হয় এটা তো আগের দিন ডিসকাশন করছি, স্লিপিং ফুট এটাও আলোচনা করা হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তাহলে আমরা লেগে চলে যাব।